হাসিনার অডিওটা সামনে আসলো বিবিসির। রাজ সাক্ষী হলো আইজিপি, এবং তার পরদিনই এই মিটফোর্ডের এই ভিডিওটাকে সামনে নিয়ে আসা হলো। অর্থাৎ হাসিনার এই অডিও এবং রাজ সাক্ষী হওয়ার বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার শিরোনাম থেকে দূরে সরে গেল। এই মিটফোর্ডের এই সামনের এই ঘটনার পরে বেশ কিছু বিষয় সামনে চলে আসছে। যেমন ধরেন, আমাদের শরীফ ওসমান হাদি বলছিলেন যে ধরেন এগুলো ইচ্ছাকৃত কোনো পরিস্থিতি কিনা। যেমন আমরা 111-এর আগে দেখলাম একটা ঘটনা ঘটলো, যে লগি বৈঠা। এরশাদের আগে দেখলাম কিছু ঘটনা। তারপরে ধরেন এই যে মিটফোর্ডের এই ঘটনার যে এফআইআর, সেই এফআইআর অনেকবার চেঞ্জ হয়েছে। নিহতের পরিবার বলছে যারা প্রকৃত আসামি তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কয়েকবার আসামির এই তালিকা চেঞ্জ করা হয়েছে। প্রথম অভিযোগটা ফ্যামিলির পক্ষ থেকে যে মামলা ছিল, সেখানে তারা বলছিল পূর্ব শত্রুতার জের। তারপরে এখানে যুক্ত হয়েছে, এখানে মাসে 2 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে, অথবা ব্যবসার শেয়ার চাওয়া হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আর্মি মাঠে। ধরেন আমি যদি 111-কে সমর্থন নাও করি, 111-এর সময় কিন্তু ওই যে একটা ইউনিফর্ম রাস্তার এক কোনায় দেখা গেলে পুরো রাস্তা খালি হয়ে গেছিল। সকল চাঁদাবাজ মানে কি বলবো সন্ত্রাসী কিন্তু সব মানে হিডেন প্লেসে চলে গেছিল। তো এবার কি এগুলো কি ইচ্ছাকৃত ভাবে ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা? এবং আপনি যদি দেখেন যে মানে যে জায়গাগুলো আমরা মিলাচ্ছি, যে ঘটনা ঘটার মানে আধা ঘন্টার মধ্যে যে মিছিল শুরু হইলো, সেই মিছিলের স্লোগান হচ্ছে তারেক রহমান জবাব চাই। তারেক রহমান তো সরকারে নাই, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতাও কেউ চায় না, ইউনূসের জবাবদিহিতাও কেউ চায় না। যাচ্ছে তারেক রহমানের জবাবদিহিতা। আর চাঁদাবাজি, আওয়ামী লীগ, বিএনপি, এবং এই যে ডিম ফুটে বের হয়েছে এনসিপিও তো চাঁদাবাজির সঙ্গে যুক্ত। বহু ঘটনা আছে এরকম। আজকের এই 7 লাখ টাকার ঘটনা বাদ দিলে বহু ঘটনা আছে। তো এই জায়গাগুলো বন্ধ হবে আমরা আশা করছিলাম, কিন্তু 11 মাসের যে সরকার, যে অ্যাডমিনিস্ট্রেশন, সবকিছু মিলিয়ে আমরা কেন আশাহত হচ্ছি, বা কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পরেও আমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে? জুলাই বিপ্লব কেন হুমকির মুখে? আপনি কি মনে করেন একজন জুলাই যোদ্ধা হিসেবে, একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে? ধন্যবাদ কনক ভাই। এখানে আসলে আপনার তো প্রশ্ন অনেকগুলা, একটা একটা করে আলাদা আলাদা করে দেখতে হবে এখানে। হ্যাঁ, তবে আমার এখন বর্তমানে যেটা মনে হচ্ছে যে যেই সময়টাতে যে আমাদের শরীফ ওসমান হাদি যখন শুরু করছিলেন, উনি যেই কথাটা বলছিলেন যে যেই সময়টাতে এখন আমরা জুলাইকে আমরা স্মৃতিচারণ করব, বা জুলাইয়ের যে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের কিভাবে কেটেছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং সেই মুহূর্তগুলোকে আমরা ইমমর্টালাইজ করে রাখবো, তাই না? যে একদম এটা নিয়ে একদম লেখা হবে, এটা নিয়ে গল্প, কবিতা, গান লেখা হচ্ছে, উপন্যাস লেখা হচ্ছে, যে আমাদের সবাই, কারণ আমরা তো এখনো জানি না অনেক মানুষজন যারা এটাতে অবদান রেখেছিলেন, যার যেভাবে সম্ভব গোপনে থেকে বা নিজেকে প্রকাশ না করে। শরীফ ওসমান হাদির মতো লোকজন তারা তো রাস্তায় প্রকাশ্যে ছিল, কিন্তু যেই পরিমাণ মানুষ, তাদের থেকে কয়েক গুণ বেশি মানুষ যারা নিজেদেরকে প্রকাশ্যে আনেন নাই, কিন্তু যারা ব্যাকগ্রাউন্ডে থেকে অবদান রেখেছেন। এরকম আমি নিজে এরকম অনেকের সাথে আমার যেহেতু আমি কাজ করেছি, আমি জানি আহ, এখন সঙ্গত বিভিন্ন কারণে তারা তারা দেখা যাচ্ছে হয়তো, আমি জানি যে হ্যাঁ, সেনাবাহিনীর অনেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। তো এই যে অবশ্য, এবং খুব সঙ্গত কারণেই তাদের পরিচয়টা আমরা প্রকাশ করতে পারছি না, এটা তাদের জন্যই। কিন্তু যে আমাদের যেই মুহূর্তে এখন এই বিষয়গুলো নিয়েই আমাদের আলোচনা করার কথা ছিল, সেই মুহূর্তে আমরা এখন ব্যস্ত হয়ে যাচ্ছি এই মিটফোর্ডের মতো ঘটনা, হ্যাঁ, কুয়েটের মতো ঘটনা, তারপরে যে একজন ইমাম সাহেবকে কুপিয়ে মেরে ফেলা হলো সেই ঘটনা, তারপরে এখন আবার ওই যে যেটা বলছিলেন যে কি এনসিপির চাঁদাবাজি, মানে এরকম এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখন ব্যস্ত হয়ে যাচ্ছি। তো এবং যেই টাইম লাইন গুলো যদি আমরা দেখি, তাহলে মনে হচ্ছে যে মানে এই জিনিসটার পেছনে না, যে হ্যাঁ, কেউ একজন মনে হচ্ছে যে খুব মানে ট্যাক্টফুলি বা একদম ক্রাফটফুলি একটার পর একটা ঘটনাকে সাজিয়ে দিচ্ছে, কারণ আদারওয়াইজ মিটফোর্ডের যে ঘটনাটা, এটা ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা, একজন মানুষকে এভাবে মানে মেরে ফেলা। এটার মানে আমি জানি, আমি তার দলীয় পরিচয় জানতে চাই না, যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন তার পরিচয়ও আমি এখানে যদি উজ্জ্বল রাখি, মানে আমি এখানে কোনো টোটালি আনবায়াসড একটা ভিউ থেকে, যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নাই এটার বিচার হতে হবে,
মানে কে কোন দলের এটা দেখার এখানে সময় নাই, এবং দেখার মতো এখানে দেখাটা উচিত না। এটা জাস্ট গ্রেফতার করতে হবে, দ্রুত বিচার করতে হবে। কিন্তু এটা ভিডিও করা হলো, তার মানে যিনি ভিডিওটা করেছেন যেই মুহূর্তে ঘটনাটা ঘটছিল তখনই তার কাছে ছিল, কিন্তু ঘটনাটা আসলো কখন? 2 দিন পরে। এবং এর সাথে সাথে আপনি দেখবেন কয়েকটা ঘটনা, কুয়েটের ঘটনাটা ঘটেছে, আবার এই যে একজন ইমাম সাহেবকে কোপানোর ঘটনা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো হয়তো একটাকে চাপা দেওয়ার জন্য আরেকটা আনা হচ্ছে, বা মানে একটার সাথে আরেকটার জন্য একদম পরপর। এবং দেখেন এখানে আঙ্গুল তোলার মতো আপনি অনেকগুলো। সাফায়েত, আমি একটা বিষয় একটু যোগ করে দিই আপনার সাথে, মানে কুয়েটের ঘটনা বা ইমাম সাহেবের ঘটনার পাশাপাশি আপনি যদি দেখেন যে এই হাসিনার অডিওটা সামনে আসলো বিবিসির, রাজ সাক্ষী হলো আইজিপি, এবং তার পরদিনই এই মিটফোর্ডের এই ভিডিওটাকে সামনে নিয়ে আসা হলো। অর্থাৎ হাসিনার এই অডিও এবং রাজসাক্ষী হওয়ার বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার শিরোনাম থেকে দূরে সরে গেল। জি, আপনি কন্টিনিউ করেন। জি, এক্স্যাক্টলি। তো দেখেন, মানে আমার কাছে মনে হচ্ছিল যে দেখেন, একটা সমাজে অপরাধ থাকবে, অপরাধটা সমাজেরই একটা অংশ। এটা তো আমরা হঠাৎ করে এই এই পৃথিবীটা বা বাংলাদেশ তো এখন হঠাৎ করে জান্নাতুল ফেরদৌস হয়ে যায় না, তাই না? যেখানে কোনো অপরাধ হবে না। অপরাধ এটা আমি আমি মানে বলতে কষ্ট হলেও আমরা মানি বা না মানি, অপরাধ তো থাকবেই। অপরাধ হচ্ছে, প্রতিদিনই অপরাধ হচ্ছে। কেউ না কেউ চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, ছিনতাই এগুলো হচ্ছে। কিন্তু আপনার কাছে যদি এই ঘটনাটা আপনি কখন প্রকাশ্যে আনবেন, এইটার কন্ট্রোল যখন কারো কাছে থাকবে, বা এই যে ন্যারেটিভটাকে কন্ট্রোল করার মতো সক্ষমতা যখন কারো কাছে থাকবে, দ্যাট ইজ ডেঞ্জারাস। অর্থাৎ আপনি ইনফরমেশনটা আপনার কাছে আছে, আপনি রেখে দিচ্ছেন, কখন মানে কখন ছাড়বেন সেই একদম একটা অপরচুন মোমেন্টের জন্য। এবং সেই অপরচুন মোমেন্টটা কখন আসলো? যখন দেখলেন যে হ্যাঁ, হাসিনাকে নিয়ে, হাসিনার সেই অডিও ক্লিপ নিয়ে একদম বিবিসি পুরো একদম তারা একদম অডিও ফরেন্সিক গিয়ে করে একদম ডিটেইল তারা রিপোর্ট করে দিল যে, এবং এটা অকাট্য। হাসিনার ছেলে এটাকে প্রথমে ডিফেন্ড করার চেষ্টা করলো, না এটা 2016 সালের ভিডিও, মানে 2016 সালের অডিও ক্লিপ। কিন্তু তখন এন্ড বাই ডুইং সো সজীব ওয়াজেদ জয় নিজেই স্বীকার করে ফেললো যে হ্যাঁ, এটা আসলেই তার মার ভয়েস। কিন্তু তারপরে যখন এটাকে আবার আমরা ডিবাঙ্ক করলাম যে না, তো যদি তাই হয় তাহলে এখানে মোহাম্মদপুর কেন হবে? 2016 সালের ঘটনা তো মোহাম্মদপুরের ঘটনা, এটা তো ঘটেছিল গুলশানে। তখন সাথে সাথে সে ওইটাই পোস্টটাও সরাই ফেললো। তার মানে নিজেই তার মায়ের এটাকে স্বীকার করে নিল যে হ্যাঁ, এটা এটা তার মায়েরই ভয়েস। এবং যখনই এটা নিয়ে একদম একটা মিডিয়া সরগরম, সবাই ঠিক আছে এই জিনিসটাকে নিয়ে একদম এটা এস্টাবলিশড, সুন্দর করে আমরা কি করলাম, জিনিসটাকে ব্যারেলটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আরেকদিকে। এবং কিভাবে? ঘটনা কিন্তু সেদিনের ঘটনা না। অর্থাৎ যিনি ভিডিওটা করেছেন, এই ভিডিওটা যে করলো সে কিন্তু চাইলে ঘটনা ঘটার সাথে সাথে ভিডিওটা ছেড়ে দিতে পারতো, কিন্তু ছাড়া হয় নাই। ছাড়া হইলো কখন? 2 দিন পরে, যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখন আমাদেরকে মিডিয়া অ্যাটেনশনটা অন্যদিকে ঘোরানো দরকার, মানুষের নজরটা অন্যদিকে সরিয়ে দেওয়া দরকার। দিস ইজ ডেঞ্জারাস। যখনই কারো কাছে এই ধরনের সক্ষমতা থাকবে, এটা আসলেই এটা অ্যালার্মিং, এবং এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং দেখেন আমাদের, এবং যাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা যে দল বা যে প্রতিটা এন্টিটি আমাদের এই জুলাই আন্দোলনের একটা স্টেক হোল্ডার। বিএনপি অবশ্যই সবচেয়ে বড় স্টেক হোল্ডার, জামাত ইসলামী স্টেক হোল্ডার, এনসিপি, যদিও তখন এনসিপির অস্তিত্ব ছিল না, এনসিপি নতুন দল, কিন্তু এনসিপির পেছনের যে মানুষরা তারাও তো অবশ্যই এটার অনেক বড় একটা স্টেক হোল্ডার। প্রত্যেকটা সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তো এটার এই আমাদের জুলাইয়ের যে ফসল, এটার স্টেক হোল্ডার। এখন এদেরকে, এবং দেখেন এখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাওয়ার কারণেই কনক ভাই আপনি এখন প্রশ্ন তুলছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি করলো তাহলে, তাই না? এই ঘটনাটা যদি না ঘটতো, আমরা দেখেন এই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু গত অনেকগুলো দিন কিন্তু তেমন আলোচনা ছিল না। মোটামুটি একটা স্ট্যাবিলিটি চলে আসছিল। এবং যেটা শরীফ ওসমান হাদি যেটা বলছিলেন যে হ্যাঁ, বিএনপি বিভিন্ন, তারাও হয়তো শুরুর দিকে তাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের এক ধরনের হয়তো মন মানসিকতা বা চিন্তা ভাবনা ছিল, কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে তারা অবশ্যই, এবং উইচ ইজ গুড, এটাই ডেমোক্রেসি। এরকমই হওয়ার কথা যে আপনি একটা গো ধরে বসে থাকবেন, রিজিড হয়ে বসে থাকবেন এমন না। আপনি আপনার জনগণের সাথে, আপনাদের যারা কনস্টিটিউয়েন্ট, আপনাদের ভোটারদের সাথে কথা বলবেন, তাদের চিন্তা ভাবনাটাকে জানবে, এবং জানার পরে সেটাকে আপনি ধারণ করবেন, আপনার চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসবে। এটাই হওয়ার কথা ছিল। এবং এটা যখন হয়ে একদম মানে ফিনিশিং লাইনের কাছাকাছি আমরা চলে এসেছি, ঠিক তখনই এইরকম একটা ঘটনা ঘটায় আবার সবাইকে একটা একটা ঘোলাটে পরিস্থিতির ভিতরে ফেলে দেওয়া। তো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে অ্যালার্মিং। এবং যেই যেই লাইনে সমালোচনাটা হচ্ছে,
যে একটা কোথাও ঘটনা ঘটলেই সবার আগে ভাই এখন মানে আমার না গত কয়েকদিন ধরে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার নাম এই মুহূর্তে তারেক রহমান এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেলেই মানে যেভাবে আঙ্গুল তোলার মানে একটা কমন ডিরেকশন আমরা দেখছি, আমার কাছে মানে এখানে তাহলে সরকারের ভূমিকা কোথায়? যে আমরা যে এত বছর ধরে কিছু হইলেই আমরা যখন আমরা ইয়ে করতাম যে হাসিনা খুনি হাসিনা খুনি, তো এতদিন যে কোনো একটা বাংলাদেশের একটা অঘটন ঘটলে আমরা ঠিক আছে সেটার জন্য সরকারকে দায়ী আমরা করেছি এবং এটাই দায়ী করারই কথা ছিল, এটা তাদেরই ব্যর্থতা। কিন্তু সেটা না করে আমরা এখন যেই ঘটনা ঘটছে সাথে সাথে ঘটনার কি আমরা সমালোচনার প্রধান টার্গেট হয়ে যাচ্ছেন তারেক রহমান বা বিএনপি। অবশ্যই বিএনপি কে সমালোচনা যখন সবচেয়ে বড় রাজনৈতিক দল আপনি, আপনার আপনার কাছে মানুষের প্রত্যাশাটাও বেশি থাকবে এবং আপনার সমালোচনার ভাগটা আপনাকেই সবচেয়ে বেশি নিতে হবে এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই, আপনাকে নিতে হবে। এবং সেই নেওয়ার মতো মানসিকতাও আপনাদের থাকতে হবে, অর্থাৎ বিএনপির, কারণ আমার সাথে বিএনপির অনেকেই আমার সাথে যোগাযোগ আছে এবং আমি তাদের ভিতরে একটা আমি আমি তাদের প্রতি আমি বলবো যে দেখেন আপনাদের যে কোনো যৌক্তিক সমালোচনাকে আপনারা শুধু জামাত শিবির বলে জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক এটা কিন্তু হাসিনার প্লেবুক ছিল। হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলন হলেই এটাকে বিএনপি জামাতের আন্দোলন বলে এটাকে বানচাল করে একদম নষ্ট করে ফেলা হতো। এবং এই কারণে গত জুলাই আন্দোলনে অফিসিয়ালি আপনাদের দলকে বিএনপিকেই এরকম একটা শুরুর দিকে এরকম একটা 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 স্ট্যান্স নিতে হয়েছিল যে না এটা ছাত্রদের আন্দোলন, এটা কারণ আমাদের আন্দোলন না। কিন্তু আমরা তো জানতাম, আমরা যারা এটার পেছনে কাজ করেছি আমরা তো জানতাম বিএনপি ওতপ্রোতভাবে প্রথম থেকে এটার সাথে জড়িত ছিল, এটা আন্দোলনের কৌশল ছিল। আই গেট ইট, ফাইন। কিন্তু এখন আপনারাই যদি সেই আওয়ামী লীগের প্লে বুকটাকেই যদি রিপিট করেন যে আপনাদের যে কোনো যৌক্তিক সমালোচনাকে আপনারা এটা জামাত শিবিরের কাজ বলে এটাকে নাকচ করে দেওয়ার চেষ্টা করেন, দ্যাট ইজ অলসো নট এ গুড সাইন। আপনাদেরকেও ইউ হ্যাভ টু বি ওপেন টু ক্রিটিসিজম, তাই না? আপনাদেরকে সেই যৌক্তিক সমালোচনাটাকে গ্রহণ করার মতো মানসিকতা আপনাদেরকে দেখাতে হবে। এবং এই ক্ষেত্রেই যেটা বলছিলাম যে তরুণদেরকে, কারণ এটা অনেক পুরোনো দিনের চিন্তা ভাবনা ধ্যান ধারণা যে আমি যে কোনো একটা অভিযোগ আসলে সেটাকে আমি প্রথমে অস্বীকার করবো বা নাকচ করবো, এটা করা যাবে না। আর শেষ পর্যন্ত শেষে যে কথাটা বলছিলেন যে দেখেন আমরা যেহেতু পশ্চিমে থাকি, বিশেষ করে আমেরিকাতে আপনি হয়তো জানেন কনক ভাই, আপনি নিজেও তো নিউ ইয়র্কে থাকেন এবং আপনারা নিজেরাই কয়েকদিন আগে নিউ ইয়র্কের মানুষজনই একটা বিশাল অঘটন ঘটিয়েছে যে ডেমোক্রেটিক মেয়রাল ইলেকশনের যে প্রাইমারিতে জোহরান মামদানিকে তারা ইলেক্ট করেছে। তো এবং আপনি হয়তো সেই ডিবেটটাও দেখেছেন যে যখন সবাইকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি মেয়র হওয়ার পরে প্রথম কোন দেশ ভিজিট করবেন, সবার এক বাক্যে উত্তর আমি ইসরায়েলে যাব। সেখানে মামদানি একমাত্র মানুষ ছিল, সে বলেছে যে আমি কোথাও যাব না, আমি আমার ভোটারদের সাথেই থাকবো, তাদের সমস্যাকে আমি এখানেই সমাধান করবো। কিভাবে? রাইট, আমি নিউ ইয়র্কেই থাকবো, আমি তাদের সমস্যাকে আমি নিউ ইয়র্কে থেকেই সমাধান করব। খুব ক্লিয়ারলি একটা, এবং এইটাই উত্তর হওয়ার কথা ছিল। আমি তো ভাই নিউ ইয়র্কের মেয়রের জন্য আমি কম্পিট করছি, আমি তেল আভিভের মেয়রের জন্য কম্পিট করছি না, তাই না? অর্থাৎ এই যে ওয়েস্টে যে কথাটা, যে একটা কথা আছে যে কিসিং দ্য রিং, তার কথার এটাই ছিল এরকম যে আমি আরেকটা দেশে গিয়ে আই ডোন্ট হ্যাভ টু গো এন্ড কিস সামওয়ানস রিং, যে আমার আরেকটা মানুষ আরেকটা জায়গার প্রতি আমাকে আমার আনুগত্য প্রকাশ করার জন্য। তো একইভাবে বাংলাদেশে যারা ভবিষ্যতের রাজনীতি করবেন, আপনাদের ভিতরেও এই মানসিকতাটা থাকতে হবে যে আপনার কোনো প্রতিবেশীকে তুষ্ট করে বা প্রতিবেশীকে খুশি করে আপনার আপনার রাজনীতি করার প্রয়োজন নাই, ওই দিন শেষ। আপনি অবশ্যই আমার প্রতিবেশীর সাথে আমি ভালো সম্পর্ক রাখবো, কোনো সন্দেহ নাই, কিন্তু তাকে তুষ্ট করে তার স্বার্থকে আমার নিজের স্বার্থের উপরে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করার ওই দিন শেষ। এখন আমাদেরকে আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। ধন্যবাদ।